সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরানের বর্তমান পরিস্থিতি অনেকটা সেই যুদ্ধের আগের পরিস্থিতির মতো। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা, বর্তমান সর্বোচ্চ নেতাকে প্রয়োজন হলে টার্গেট করা হতে পারে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি এক্সে দেয়া পোস্টে বলেছেন, আমেরিকা যদি তার পোষা প্রাণীগুলোকে মুখ বন্ধ না করে তাহলে তাদেরকে প্রয়োজনে ইরান শিক্ষা দেবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সাথে তাদের খুব ভালো আলোচনা চলছে, সব কিছু ঠিকঠাক, এবং ইরান পরমাণু নিরস্ত্রীকরণের ব্যাপারে খুব ভালো সহযোগিতা করছে। ঠিক এই রকম কথাই কিন্তু যুদ্ধের আগে যখন ওমানের মধ্যস্থতায় ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হচ্ছিল তখন বলা হচ্ছিল। এখন ঠিক সেরকম একটা পরিস্থিতি। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আছে, ইরান রাশিয়ার কাছ থেকে SU-35 বিমানের সিমুলেটর কিনেছে। এই সিমুলেটর কেনার মানে কি সেটা আমি বিস্তারিত ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এই যখন সামগ্রিক পরিস্থিতি, তখন আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ইরান এবং আমেরিকা আর ইসরায়েলের মধ্যে 28শে ফেব্রুয়ারি যুদ্ধের আগে যে পরিস্থিতি ছিল এখন আবার তেমন একটা পরিস্থিতি বিরাজ করছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করছি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটিও আশা করছি। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলেছেন যে ইরানের বর্তমান যে সর্বোচ্চ নেতা সাইদ মুস্তফা খামেনি, তাকে প্রয়োজনে হত্যা করা হবে, তাকে টার্গেট করা হবে। ইসরায়েলের যুদ্ধমন্ত্রী আরও বলেন যে এর আগে ইসরায়েল ইরানের ভেতরে 2বার প্রবেশ করেছে, প্রয়োজন যদি হয় তাহলে 3য়বার প্রবেশ করবে এবং সর্বোচ্চ নেতাকে সহ আরও যাকে হত্যা করা দরকার তাকে হত্যা করবে। এটা কিন্তু খুব ভালো ইঙ্গিত না। ভালো ইঙ্গিত না এই অর্থে বলছি, ইসরায়েল এর আগে যতবার বলেছে ততবার কিন্তু ইরানের ভিতরে হত্যাকাণ্ড চালিয়েছে, এবং তারা খুব পরিকল্পিতভাবে গত 3 বছর ধরে মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী যত গুরুত্বপূর্ণ নেতা তাদের সবাইকে হত্যা করেছে। এমনকি যে ইরান ইসরায়েল আর আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করছে তাদের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করেছে। আর যারা বেঁচে আছেন তাদের ভেতরে নতুন সর্বোচ্চ নেতাকে এবং আরও গুরুত্বপূর্ণ নেতাদেরকে হত্যা করা যখন হুমকি দিচ্ছেন, তখন কিন্তু এই আশঙ্কা বা এই শঙ্কা অবশ্যই তৈরি হচ্ছে যে তাহলে ইসরায়েল আবার ইরানের ভেতরে নতুন করে কোন সময় হত্যাকাণ্ড শুরু করে। ইরান হয়তো তার জবাব দেবে, যেটা ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি বলেছেন যে এর কঠোর প্রতিশোধ নেওয়া হবে, এবং আমেরিকা যদি তার পোষ্যকে যদি মুখ বন্ধ না করে তাহলে ইরান তাদেরকে শিক্ষা দেবে। এসব কথা ঠিক আছে, হয়তো ইরান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধও করবে। এরপরে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা সারা বিশ্ব আবার চাপাচাপি করে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করাবে। কিন্তু মাঝখান দিয়ে যে বহু সংখ্যক লিডার, নেতা, সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, বড় বড় বিজ্ঞানী, রাজনৈতিক নেতা, সর্বোচ্চ নেতা, তারা যে নিহত হয়ে যাচ্ছেন, এর কি হবে? তাদেরকে তো আর ফিরে পাওয়া যাবে না। এই সংকটের তো সমাধান হলো না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই একটা বাজে অ্যালার্ম, বাজে সংকেত। এটা নতুন করে কোন অশনি সংকেত দিচ্ছে আমি ঠিক পরিষ্কার না। এবার সেই ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, যেটা সেই পরিষদের সদস্য সচিব এবং সাবেক IRGCর সিনিয়র কমান্ডার জুলকাদর, তিনি বলেছেন যে ইরানের সর্বোচ্চ নেতাকে যারা হত্যা করেছে তাদের বিরুদ্ধে উপযুক্ত সময়ে উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে,
এই রক্তের বদলা ইরান কখনো ছেড়ে দেবে না, অর্থাৎ এই রক্তের বদলা, এই হত্যার প্রতিশোধ নেবেই নেবে, এটা অঙ্গীকার ইরান পক্ষ থেকে। কখন তিনি এই কথা বলছেন? এই কথা বলছেন তখন যখন ইরানের শহীদ সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আগামী 9 তারিখে তাকে চূড়ান্তভাবে নিজ জন্ম শহর যে মাশাদ, সেই মাশাদ শহরে ইমাম রেজার মাজারের পাশে, অর্থাৎ ইমাম রেজা যেখানে শুয়ে আছেন তার কবরের পাশে তাকে দাফন করা হবে। তো এর আগে ইরানের পক্ষ থেকে এই বক্তব্য দেওয়া হলো সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে। এর ভেতরে ইরানি জাতিকে বা বিশ্ববাসীকে হয়তো ইরান এই মেসেজ দিতে চেয়েছে যে আমাদের সর্বোচ্চ নেতাকে আমরা ঠিক বিদায় জানাচ্ছি, কিন্তু তার হত্যাকাণ্ডের কথা, তাকে যে যন্ত্রণা দিয়ে হত্যা করা হয়েছে বা যে বোমা হামলার পরে বিল্ডিং ধসে তিনি শহীদ হয়েছেন, এই যে কষ্ট, এর প্রতিশোধ নেওয়া হবে। আমি এখানে একটা বিশেষ তথ্য জানিয়ে রাখি। ইরানের শহীদ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হয়ে যান তখন তার হাত মুষ্টিবদ্ধ ছিল। ইরানি কর্মকর্তারা, বিশেষ করে জুল কাদর তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব তিনি জানিয়েছেন, এই যে মুষ্টিবদ্ধ হাত, এটা কিন্তু একটা বিশেষ সিগন্যাল বহন করছে, অর্থাৎ প্রতিরোধ অব্যাহত থাকা, তারপরে ইরানি জাতিকে শক্তভাবে দাঁড়ানো, বিভিন্ন ধরনের সিগন্যাল বহন করছে। এই জায়গা থেকেই ইরানি জাতি, আমি নিশ্চিত তারা একটা শিক্ষা নেবে এবং এই যে ইরানের সর্বোচ্চ নেতার যে মুষ্টিবদ্ধ হাত তারা দেখেছে, এই হাত যে সিগন্যাল তাদের জন্য দিয়েছে সেই সিগন্যালের বাস্তবায়ন তারা করবে। অর্থাৎ তারা প্রতিশোধ আজ হোক কাল হোক নেবেই। ইরানের সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠানে 90টা দেশ থেকে সরকারিভাবে লোকজন আসবে, এটা একটা বিরাট ব্যাপার। এবং বলা হচ্ছে যে 2 কোটির বেশি মানুষ এই জানাজায় অংশ নেবে। তো যখন সর্বোচ্চ নেতার জানাজা হতে যাচ্ছে তার আগে কিন্তু ইসরায়েল এই বক্তব্য দিল। আবার ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইরানকে এই সময় বেশ প্রশংসা করে বক্তব্য দিচ্ছে যে না, চমৎকার আলোচনা হচ্ছে, একটা বেটার ডিল আমরা আশা করছি, ইরানকে ডিনিউক্লিয়ারাইজেশনের জন্য আমরা অনেক দূর পথ এগিয়ে গেছি, এইটা সেটা বহু কিছু। এরকম কথাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিল। যখন 28শে ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে আমেরিকা এবং ইসরায়েল, তার আগে কিন্তু পরমাণু আলোচনা চলছিল এবং সুইজারল্যান্ডে নেক্সট টাইম যে আলোচনাটা বসার কথা ছিল, যেদিন যুদ্ধ শুরু হলো তার সম্ভবত 1 দিন বা 2 দিন পরেই বসার কথা ছিল এবং তাতে ভালো কিছু একটা রেজাল্ট আসবে সবাই বলছিল এরকম। সেই সময় কিন্তু একবার হঠাৎ করে ইরানের উপর হামলা চালিয়ে দিল। এই সময় ইসরায়েলের যে যুদ্ধমন্ত্রী হুমকি দিচ্ছেন সর্বোচ্চ নেতাকে হত্যার, তিনি বলছেন যে ইরানের সাথে আলোচনা চলাকালীন যদি প্রয়োজন হয় তাহলে আমরা এই সময় হামলা করব। তার মানে আমেরিকার সাথে ইরানের যে সমঝোতা সই হয়েছে সেটা ইসরায়েল মানবে না। এবং আমার কেন যেন সন্দেহ সংশয় হচ্ছে যে এই সময় যে কোনো মুহূর্তে ইসরায়েল আমেরিকা 2 জন মিলেই ইরানের উপর হামলা চালাতে পারে। সুপ্রিয় দর্শক, আজকে বুধবার 1 জুলাই। আজকে দুপুরে যে ভিডিও আমি আপলোড করেছি সেই দুপুরের ভিডিওতে বলা হয়েছে, আমি বলেছি যে ইরানের বিরুদ্ধে স্থল অভিযানের পরিকল্পনা করছে বা নতুন করে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। এবং এই বিষয়ে আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন, তাদের 2 জনের সাথে, অর্থাৎ যুদ্ধ যারা শুরু করবে তাদের 2 জনের সাথে ডোনাল্ড ট্রাম্প মিটিং করেছেন। এবং এই খবর দিচ্ছে খোদ আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকা, এটা আমার আপনার কথা না। ফলে ইসরায়েলের এই যে যুদ্ধমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের পজিটিভ আশাবাদ, আবার ওপাশে গোপনে গোপনে যুদ্ধমন্ত্রীর সাথে মিটিং, হামলার হুমকি, সমস্ত সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এখন এমন একটা অবস্থা বিরাজ করছে যে অবস্থা বিরাজ করছিল 28শে ফেব্রুয়ারির আগে। সেক্ষেত্রে আমরা একটু অপেক্ষা করি আসলে কি হতে যাচ্ছে দেখি। এদিকে
ইরান কিন্তু রাশিয়ার কাছ থেকে SU-35 খুব অত্যাধুনিক জঙ্গি বিমান, যুদ্ধ বিমান, এই SU-35 ট্রেনিং সিমুলেটর কিনেছে। এই ট্রেনিং সিমুলেটর কেনা মানে হচ্ছে যে ইরান এই যুদ্ধ বিমান হাতে পেতে যাচ্ছে, আর এই ট্রেনিং সিমুলেটর থাকা মানে আসল যুদ্ধ বিমান ছাড়াই ইরানের পাইলট এবং ক্রুরা ভার্চুয়াল পরিবেশে তাদের প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ কমপ্লিট করতে পারবে। আর SU-35 বিমানের ট্রেনিং সিমুলেটর কেনার মানে আর একটা আছে, সেটা হচ্ছে যে এই বিমান খুব দ্রুতই ইরান হাতে পাবে। তার আগে এই সিমুলেটর দিয়ে তাদের প্রয়োজনীয় সমস্ত প্রশিক্ষণ, পাইলট এবং গ্রাউন্ড ক্রু, তাদের সমস্ত সব ধরনের পরীক্ষা এবং প্রস্তুতি কমপ্লিট করে ফেলা হচ্ছে, যাতে বিমানটি অর্থাৎ এই SU-35 যুদ্ধ বিমান আসার সাথে সাথেই ইরানের পাইলট এবং ক্রুরা তা ব্যবহার করতে পারে। আর একটা লক্ষণ আমি আপনাদেরকে বলি, মার্কিন শেয়ার মার্কেটে কিন্তু পতন হয়েছে। আজকে আমেরিকার প্রায় সব শেয়ার মার্কেটে দরপতন ঘটেছে। কেন? ইরান এবং আমেরিকার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু এই মুহূর্তে উত্তেজনা বিরাজ করছে। ইরান একদম সুস্পষ্ট করে বলেছে আজকে, কাতার তাদের ভিতরে ছোটোখাটো একটা আলোচনা হচ্ছে, সেখানে মেইনলি ইরানকে যে আটকে থাকা সম্পদ ফেরত দেবে এই সমস্ত ব্যাপারে নানান কথা হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমেরিকার তাল বাহানা করছে। ইরান এই জায়গায় পরিষ্কার করে বলেছে যে আমাদের বক্তব্য একদম ক্লিয়ার অ্যান্ড লাউড, হরমুজ প্রণালী আমরা নিয়ন্ত্রণ করব এবং জোর করে হলেও হরমুজ প্রণালী থেকে আমরা টোল আদায় করব, ফি আদায় করব। এটা ইরানের বক্তব্য। তো এখন যখন ইরান এরকম শক্ত কথা বলছে, তার মানে কি? আমেরিকার যে মনোভাব তাতে হরমুজ প্রণালীতে ইরানকে কোনো মতে টোল নিতে দেবে না। আর ইরান বলছে যদি প্রয়োজন হয় তাহলে আমরা বল প্রয়োগ করে জোর করে হলেও আমরা টোল নেব। তার মানে দাঁড়াচ্ছে যে আমেরিকা এবং ইরানের অবস্থান এই হরমুজ প্রণালী ইস্যুতে একদম সম্পূর্ণ দুই রকম ভিন্ন। তা দুই রকম এবং ভিন্ন যখন হচ্ছে, তখন তাহলে চুক্তি তারা কি বাস্তবায়ন করবে এবং তাদের ভিতরে কি করে চুক্তি হবে? ফাইনালি হবে না। অথচ ইরান কিন্তু দাবি করছে যে 14 দফা সমঝোতা সই হয়েছে, এই 14 দফা সমঝোতা স্মারকে পরিষ্কার করে বলা হয়েছে যে এই 60 দিনের সময়কাল, যেটা এই 60 দিনের ভেতরে ইরান হরমুজ প্রণালীতে কোনো টোল নেবে না বা ফি নেবে না। এরপরে গিয়ে ম্যানেজমেন্টের দায়িত্ব তাদের হাতে থাকবে এবং সেখান থেকে ফি নেবে। অথচ এখন আমেরিকা বলছে ভিন্ন কথা, তার বিপরীত কথা বলছে। এই অবস্থায় একদম পরিষ্কার যে ইরান এবং আমেরিকার মধ্যে হরমুজ ইস্যুতে একেবারে যথেষ্ট পার্থক্য আছে, মতভেদ আছে। এরপরে তো আসল ঘটনা পরমাণু ইস্যু নিয়ে। পরমাণু ইস্যু নিয়ে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা বা ইসরায়েলি লবির চাপে মার্কিন প্রশাসন অবশ্যই বলবে যে পরমাণু কর্মসূচি টোটালি বাদ দিতে হবে, ইউরেনিয়াম যেগুলো আছে সেগুলো দিতে হবে, ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না, এটা সেটা বহু কিছু। তো যখন এইগুলো বলবে তখন ইরান এর একটাও মানবে না। এইভাবে যদি তা না মানে তাহলে চুক্তি হবে না। তাহলে কি দাঁড়াবে? তাহলে হয় আমেরিকাকে চুপ থাকতে হবে, না হলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। যখনই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে তখনই ইরান অবশ্যই তার পাল্টা জবাব দেবে। সেক্ষেত্রে এই চুক্তি, এই যে পরিস্থিতি, তাতে যে সমস্ত কথাবার্তা, শেয়ার মার্কেটের পতন, ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক ইঙ্গিত, ইসরায়েলের যুদ্ধমন্ত্রীর ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিশোধের হুমকি, হরমুজ প্রণালীর কন্ট্রোল না ছাড়ার ঘোষণা, সমস্ত সব কিছু মিলে পরিস্থিতি আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত জটিল, ঘোলাটে। এবং এই ঘোলাটে পরিস্থিতি ধীরে ধীরে আমার কাছে মনে হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে নতুন করে সংঘাতের সৃষ্টি করতে পারে, নতুন করে আমরা আবার যুদ্ধ দেখতে পারি। আসলে এই পরিস্থিতিতে কি হতে যাচ্ছে আমরা নিশ্চিত নই। আমি জাস্ট আমার বিশ্লেষণ, পর্যবেক্ষণ তুলে ধরলাম। পরিস্থিতি যদি এমন হয়, আমি যা বললাম,
তাতে এমনকি সর্বোচ্চ নেতা জানাজা অনুষ্ঠান ঠিক মতো নাও করতে দিতে পারে তারা। দেখা গেল একটা হামলা চালিয়ে বসলো, তখন কিন্তু ভীষণ রকমের একটা ক্রিটিক্যাল একটা মোমেন্ট তৈরি হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক কি হয়, আমরা অপেক্ষা করি। এপাশে কাতার মধ্যস্থতা করার চেষ্টা করছে খুবই, পাকিস্তানও অ্যাক্টিভ আছে। ওপাশে তুরস্ক, ইসরায়েলের যে ভূমিকা, বিশেষ করে ফিলিস্তিনে কিন্তু ইসরায়েল আজকেও গাজায় হামলা চালিয়েছে এবং 3 জন নিহত। সব কিছু মিলে যে পরিস্থিতি, তাতে সুবিধাজনক মনে হচ্ছে না। গাজা পরিস্থিতি বা ফিলিস্তিনি পরিস্থিতিতে এরদোগান বলেছেন যে ইসরায়েল যা করছে তা মধ্যপ্রাচ্যের জন্য খুবই ডিস্টার্বিং, এটা বন্ধ করা দরকার। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান মোটামুটি একটা হুমকি দিয়েছেন। তার হুমকিকে আবার মানুষ সেইভাবে গ্রহণও করে না, কারণ তিনি বলেন কিন্তু কাজ তো কিছুই করেন না, যার কারণে সেটা আবার আর একটা ভিন্ন ডাইমেনশন। যাই হোক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার ভেতরে যে পরিস্থিতি, তাতে আমার কাছে মনে হচ্ছে পরিস্থিতি নাজুক, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এখন দেখা যাক পরিস্থিতি কি হয়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা আসলে কি ভাবছেন, আপনাদের মতামত কি? আপনাদের কি মনে হয় যে আসলে পরিস্থিতি খুবই নাজুক এবং যে কোনো মুহূর্তে ইসরায়েল, ইরান এবং আমেরিকার মধ্যে আবার নতুন করে সংঘাত শুরু হতে পারে? অথচ আমরা তো জানি যে এই ধরনের সংঘাত শুরু হলে তেলের দাম বাড়বে, হরমুজ প্রণালী বন্ধ হবে, মধ্যপ্রাচ্যে আমাদের বাংলাদেশের যে সমস্ত মানুষ আছে তারা সবাই নিরাপত্তাহীনতায় ভুগবে, অনেক অনেক সংকট তৈরি হবে। আপনাদের কাছে কি মনে হয় আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাইছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।